হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং আজকে আমি আবার তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখো, মডার্ন হিস্ট্রি যখন তোমরা পড়ো তো সেখানে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে, যেমন হচ্ছে তোমাদের এক্সট্রিমিস্ট ফেজ, তারপরে হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ তোমার হচ্ছে হিস্ট্রি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যেখানে তোমাদের গভর্নর জেনারেল ভাইসরয়ের একটা লিস্ট থাকে বা তাদের সম্পর্কে তোমরা জানতে পারো। এছাড়াও ইম্পর্টেন্ট যে ওয়্যারগুলো, যেগুলো তোমার হচ্ছে যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিভিন্ন প্রিন্সিপাল স্টেটের যে ওয়্যারগুলো হয়েছিল বা বিভিন্ন ইম্পর্টেন্ট ওয়্যারগুলো, এগুলো এছাড়াও তোমাদের হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনালিস্ট লিডার, এদের। তো আজকে যে আমরা ক্লাসটা করব মডার্ন হিস্ট্রির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বলার থেকেও মানে সব থেকে গুরুত্বপূর্ণ বললেও এটা খুব একটা অতিশক্তি হবে না, কারণ আজকে আমরা যার ওপর ক্লাস করব তিনি হলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, অর্থাৎ মহাত্মা গান্ধীর সম্পর্কে আমরা আজকে ক্লাস করব। তো দেখো, মহাত্মা গান্ধীর জীবন সম্পর্কে জানবো আমরা, বা তার জীবনের যে ইম্পর্টেন্ট ঘটনাগুলি, সেই ঘটনাবলীগুলো আমরা তোমার হচ্ছে যে সাল ওয়াইজ জানবো। ঠিক আছে, তার জীবনে কি কি ঘটনা ঘটেছিল বা তার জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল, যেই সময় থেকে তিনি একটা তার ব্যক্তিত্বের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়, এই জায়গাগুলো কিন্তু আমরা এই ক্লাসের ভেতরে জানবো এবং সাল ধরে ধরে জানবো যে কোন সালে কি কি ঘটনা ঘটে, কোন কোন সালে উনি কি কি মুভমেন্ট করেন, বা ওনার কোন কোন সত্যাগ্রহগুলো হয়, কোন টাইমে কি কি ঘটনাগুলো ঘটে, ইম্পর্টেন্ট এই জায়গাগুলো আমরা জানবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। আর শুরু করবার আগে সকলকে আমি একটু বলে নিতে চাই, আজকের ক্লাসটা কিন্তু কেউ মিস করো না, কারণ আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং এই ক্লাসটার অর্থাৎ গান্ধীজির ওপরে আমরা যে ক্রোনোলজি যেটা আলোচনা করব, তো এই ক্লাসটা কিন্তু আমাদের টোটাল দুটো পার্টে কিন্তু তোমাদের আসবে। আজকে আমাদের একটা পার্ট হবে, আমরা আজকে আমরা আজকে 1869 খ্রিস্টাব্দ, অর্থাৎ গান্ধীজির জন্মের সময় থেকে আজকে আমরা 1915 অর্থাৎ গান্ধীজির ভারতবর্ষে ফিরে আসা, এই টাইমের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল সেই জায়গাগুলো আমরা আজকে জানবো। তো সকলে খুব মন দিয়ে ক্লাসটা করো। তোমাদের যে কোনো এক্সামের জন্য, ভারতবর্ষের যে কোনো এক্সামের জন্য তোমাদের আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। ভারতবর্ষে তোমরা যে কটা এক্সাম দিতে চলেছো সে কটা এক্সামের জন্যই কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমি তোমাকে বলতে পারি, এখান থেকে কিন্তু যে জায়গাগুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসবে। তো আজকের ক্লাসটা কেউ মিস করো না, সকলে মন দিয়ে কিন্তু ক্লাসটা দেখো। আর ক্লাসটা শুরু করবার আগে কয়েকটা কথা তোমাদেরকে একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের ক্লাসগুলো ফলো করো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের প্রত্যেকটা ক্লাসে তোমরা কমেন্ট করো, লাইক করো, কারণ তোমাদের এই কমেন্ট এবং লাইকই কিন্তু আমাদের কাজ করতে বা তোমাদের জন্য এরকম ইম্পর্টেন্ট টপিকের ওপর ক্লাসগুলো আনতে কিন্তু অনেকটা হেল্প করে। ঠিক আছে, আর এটা কিন্তু অবশ্যই তোমরা করো। আর এছাড়াও তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটা বা আমাদের ক্লাসগুলো কিন্তু তোমাদের বন্ধুবান্ধবদের সাথে কিন্তু একটু শেয়ার করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো, আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যে ডেলি কুইজ এবং এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেটস কিন্তু ওখানে দেওয়া হয়। তো আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে যাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর যে পিডিএফ এবং হ্যান্ড রিটেন সলিউশন, এগুলো সমস্তটাই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। আর একটু আগেই তোমাদেরকে বললাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এছাড়াও তোমরা আমাদেরকে টুইটারেও ফলো করতে পারো। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি 8813005030, 8813005030, এই নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কল করবে না, কল আমরা নিতে পারবো না। এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের যদি আমাদের অনলাইন ব্যাচ
আমাদের ব্যাচের সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সেই কোয়ারিজগুলো জানাতে পারো আমাদেরকে, আমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবো। তো দেখে নাও, এছাড়াও তোমরা আমাদের সাথে ইমেলের মাধ্যমেও কিন্তু যুক্ত হতে পারো। তো দেখো, তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের ফেসবুক গ্রুপে ডেলি কুইজ, ক্লাস রিলেটেড বিভিন্ন আপডেটস, ঠিক আছে, এবং অন্যান্য অনেক আপডেটসের জন্য আমাদের ফেসবুক গ্রুপটা তোমাদের অবশ্যই করে নিতে হবে। আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই তোমাদের জয়েন করে যেতে হবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে ক্লাসের পিডিএফ এবং হ্যান্ড রিটেন সলিউশন, যেই ক্লাসগুলো আমাদের ইউটিউবে হচ্ছে, সেই ক্লাসগুলোর পিডিএফ এবং হ্যান্ড রিটেন সলিউশন পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করে যেতে হবে। তো এই দুটো গ্রুপে অবশ্যই জয়েন করেছো, এবং আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও। চলো আজকের মূল ক্লাসে আসবো। দেখো, আজকে আমরা গান্ধীজির তোমার হচ্ছে যে ক্রোনোলজি বা ওনার যে যে ইম্পর্টেন্ট যে তোমার যে বছরগুলো আছে, সাল ধরে ধরে সেই ইম্পর্টেন্ট ঘটনাগুলো আমরা কিন্তু আজকে জানবো। তো এখানে তোমাদেরকে একটু আমি বলে নিতে চাই ক্লাসটা শুরু করবার আগে। দেখো, গান্ধীজি যখন উনি 2রা অক্টোবর 1869 খ্রিস্টাব্দে উনি যখন জন্মেছিলেন, এবং ওনার যখন আমরা স্কুল লাইফটা দেখি, তো সেখানে আমরা দেখতে পাই যে উনি একজন খুবই কিন্তু সাধারণ মানুষ ছিলেন। আমার তোমার মতনই সাধারণ মানুষ ছিলেন। এই যে ওনার ভেতরে যে কোয়ালিটিসগুলো, সেই কোয়ালিটিসগুলো কিন্তু ছোটোবেলা থেকে ওনার মধ্যে এতটা ভাবে কিন্তু আমরা প্রকটভাবে বুঝতে পারিনি। ইংলিশে একটা ভয় ওনার মধ্যে ছিল, যেরকম আমাদের সকলের মধ্যেই একটা কাজ করে ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো ওনার মধ্যেও এই একটা ভয় ছিল, এবং ওনার গলার স্বর খুবই সরু ছিল বলে উনি কিন্তু তোমার হচ্ছে যে প্রথম জীবনে উনি তো ব্যারিস্টারি লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসেন, ল পড়ে আসেন। তো তারপরে কিন্তু ওনার কিন্তু তোমার হচ্ছে যে কাজ পেতে কিন্তু অসুবিধে হয়েছিল ওনার এই গলার স্বরের মধ্যে। খুব নিরীহ ব্যক্তি ছিলেন। কিন্তু আমরা দেখতে পাই একটা ইনসিডেন্ট ওনার জীবনের কিন্তু পুরোপুরি মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। শুধুমাত্র একটা ইনসিডেন্ট বললে ভুল হবে, তার সাথে সাথে কিছু বই আছে, সেই বইগুলোর নাম একটু আমি তোমাদেরকে বলে নিতে চাই। সেগুলো হচ্ছে, দেখো, আনটু দ্য লাস্ট, ঠিক আছে, জন রাস্কিন এনার বইটা লেখা। এই বইগুলো থেকে কিন্তু উনি নিজের যে ভাবধারা, সেটা কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে ডেভেলপ করেন। যেমন দেখো, আনটু দ্য লাস্টকে গান্ধীজি বলেছেন যে ম্যাজিক্যাল স্পেল অফ মাই লাইফ, ঠিক আছে। গান্ধীজি তোমার আনটু দ্য লাস্টকে বলেছেন ম্যাজিক্যাল স্পেল অফ মাই লাইফ, এবং এই আনটু দ্য লাস্ট কে লিখেছিলেন? জন রাস্কিন। জন রাস্কিনের লেখায় আনটু দ্য লাস্টকে গান্ধীজি বলেছিলেন দ্য ম্যাজিক্যাল স্পেল অফ মাই লাইফ। তারপরে দেখো, লিও টলস্টয়। লিও টলস্টয়কে উনি মানে লিও টলস্টয়কে উনি ওনার নিজের গুরু বলে মানতেন, টলস্টয়ের শিষ্য বলে ওনাকে উনি নিজেকে কনসিডার করতেন। তো লিও টলস্টয়ের কিংডম অফ গড ইজ উইদিন ইউ, ঠিক আছে। তো লিও টলস্টয়ের দ্বারা উনি প্রচণ্ড পরিমাণে প্রভাবিত ছিলেন, এবং লিও টলস্টয়কে উনি কিন্তু নিজের গুরু বলে আর কি তোমার হচ্ছে মনে করতেন। এবং গান্ধীজি এর থেকেই লিও টলস্টয়ের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাই যে উনি কিন্তু এই সত্যাগ্রহ নন ভায়োলেন্সের আইডিয়া, তারপরে হচ্ছে তোমার ট্রাস্টশিপ থিওরি, এইগুলো কিন্তু উনি কিন্তু ডেভেলপ করেছিলেন। সত্যাগ্রহ, নন ভায়োলেন্স, এই থিওরিগুলো কিন্তু উনি তোমার হচ্ছে যে এই লিও টলস্টয়ের থেকেই কিন্তু ডেভেলপ করেছিলেন, ঠিক আছে। উনি এটা বলেও ছিলেন। তারপরে দেখো, থিওরেলের সিভিল ডিসওবিডিয়েন্স, ঠিক আছে। সিভিল ডিসওবিডিয়েন্স থেকে উনি কিন্তু ওনার যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের যে কনসেপ্ট, এটা কিন্তু উনি ডেভেলপ করেছিলেন। থিওরেলের সিভিল ডিসওবিডিয়েন্স, এই বইটা থেকে কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে প্রভাবিত ছিলেন। তো যেই বইগুলো বলছি, এই বইগুলো থেকেও কিন্তু তোমাদের এক্সামে আসে। তো ভালো করে একটু শুনে নাও, বা যদি কেউ চাও পজ করে লিখেও নিতে পারো। আর হচ্ছে তোমার দেখো, লাইট অফ এশিয়া, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এডুইন আর্নল্ডের লেখা। লাইফ অফ এশিয়া, এটা ছিল হচ্ছে তোমার গৌতম বুদ্ধ বা বুদ্ধদেবের আর কি বায়োগ্রাফি। তো এটার দ্বারাও কিন্তু উনি বিশেষভাবে কিন্তু প্রভাবিত ছিলেন। তো এই জায়গাগুলো একটু মাথায় রেখো। এছাড়াও ভগবত গীতাকে উনি নিজের মা বলে কিন্তু কনসিডার করতেন, ঠিক আছে, কনসিডার অ্যাজ ইজ মাদার।
ঠিক আছে, ওনার মা বলে বা মায়ের মতো উনি আর কি কনসিডার করতেন ভগবত গীতাকে। তো এই বইগুলো কিন্তু ওনার জীবনে কিন্তু প্রভাব ফেলেছিল, বা ওনার যে ব্যক্তিত্ব সেটাকে ডেভেলপ করতে কিন্তু এই বইগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছিল। তো এই বইগুলোকে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আমরা গান্ধীজির তোমার ক্রোনোলজিতে আসি, বা সালগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর, 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর গান্ধীজির জন্ম হচ্ছে, এবং গান্ধীজির জন্ম হচ্ছে তোমার পোরবন্দরে, গুজরাটের পোরবন্দর। আচ্ছা, তো পোরবন্দরে ওনার জন্ম হয় গুজরাটের, এবং ওনার পিতার নাম ছিল হচ্ছে তোমার করমচাঁদ গান্ধী, এবং মাতার নাম ছিল হচ্ছে তোমার পুতলিবাই। ঠিক আছে, এই দুটো একটুখানি মাথায় রাখবে। আর করমচাঁদ গান্ধী উনি ছিলেন হচ্ছে একজন কোর্ট অফিসিয়াল, পোরবন্দরের একজন কোর্ট অফিসিয়াল, এবং উনি তোমার হচ্ছে যে দিওয়ান হিসাবেও আর কি তোমার হচ্ছে যে পোরবন্দর এবং রাজকোটে আর কি তোমার হচ্ছে যে মানে দিওয়ান হিসাবে আর কি সার্ভ করেছেন পোরবন্দর এবং রাজকোট। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে, একজন কোর্ট অফিসিয়াল ছিলেন পোরবন্দরের, এছাড়াও উনি কিন্তু তোমার হচ্ছে যে দিওয়ান হিসাবে পোরবন্দর এবং রাজকোটকে কিন্তু উনি সার্ভ করেছেন, এটা একটু মাথায় রাখবে। এবং 1885 খ্রিস্টাব্দে আর কি গান্ধীজির পিতার মৃত্যু হয়, যখন গান্ধীজির বয়স মাত্র 16 বছর। তো সেই সময় কিন্তু ওনার পিতার কিন্তু মৃত্যু হয় 63 বছর বয়সে। এছাড়াও ওনার মাতা ছিলেন হচ্ছে তোমার পুতলিবাই। তো ইনি কিন্তু তোমার হচ্ছে যে গান্ধীজির মাতা ছিলেন, এবং গান্ধীজি কিন্তু এনার দ্বারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রভাবিত ছিলেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবং ইনি 47 বছরের মতো বেঁচে ছিলেন। 1844 খ্রিস্টাব্দে এনার জন্ম হয়, এবং 1891 খ্রিস্টাব্দে কিন্তু ইনি মৃত্যুবরণ করেন। এই জায়গাটা মাথায় রাখবে। এরপরে আমরা যে ঘটনাটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখো 14 বছর বয়সে, ঠিক আছে, 13-14 বছর বয়সে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজির 1883 খ্রিস্টাব্দে কিন্তু গান্ধীজির তোমার হচ্ছে যে কস্তুরবা গান্ধীর সাথে কিন্তু ওনার বিবাহ হচ্ছে। ঠিক আছে, কস্তুরবা গান্ধীর সাথে ওনার বিবাহ হচ্ছে 1843 খ্রিস্টাব্দে। তো সেই সময় ওনার আর কি তোমার হচ্ছে যে 14-15 বছর বয়স ছিল। ঠিক আছে, বা 14 বছর বয়স ছিল। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে মানে 13-14 বছর মতো ওনার বয়স ছিল। তো 13 বছরই ধরবো, 13 বছর বয়স ছিল। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি ওনার সাথে কিন্তু কস্তুরবা গান্ধীর কিন্তু বিবাহ হচ্ছে। এবং একটা জিনিস জেনে রাখবে যে বিবাহিত জীবনে ওনার 4 জন আর কি তোমার হচ্ছে যে সন্তান ছিলেন। তার মধ্যে ছিলেন হচ্ছে তোমার হরিলাল গান্ধী, রামদাস গান্ধী, দেবদাস গান্ধী এবং মণিলাল গান্ধী। ঠিক আছে, তাহলে কি নাম ছিল? হরিলাল গান্ধী ওনার পুত্র, রামদাস গান্ধী, দেবদাস গান্ধী এবং মণিলাল গান্ধী। এগুলো একটুখানি কিন্তু মাথায় রাখবে। ওনার এই 4 জন পুত্রের কথা মাথায় রাখবে। এখানে যে তোমাদের বললাম দেবদাস গান্ধী, এনার সম্পর্কে একটু জেনে রেখে দাও যে ইনি তোমার হচ্ছে যে লক্ষ্মী গান্ধীর সাথে এনার আর কি বিবাহ হয়েছিল। ঠিক আছে, লক্ষ্মী গান্ধীর সাথে এনার বিবাহ হয়েছিল, এবং লক্ষ্মী গান্ধীর সাথে এনার বিবাহ হয়েছিল। তো এই লক্ষ্মী গান্ধী ইনি কিন্তু ছিলেন হচ্ছে তোমার চক্রবর্তী রাজা গোপালাচারীর কিন্তু মানে কন্যা ছিলেন। ঠিক আছে, এটা একটুখানি কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তো এটা একটু মাথায় রেখো। এবং এই কারণে আমরা দেখতে পাই যে মানে গান্ধীজি এবং তোমার হচ্ছে যে চক্রবর্তী রাজা গোপালাচারী এনারা কিন্তু সম্বন্ধী ছিলেন সম্পর্কে। ঠিক আছে, মানে বেয়ান যাকে বলা হয়, তো এনারা কিন্তু তাই ছিলেন। এছাড়াও রাজা, এটা একটু জেনে রেখে দাও, চক্রবর্তী রাজা গোপালাচারীকে তোমার কনসেন্স কিপার অফ গান্ধী বলা হয়। ঠিক আছে, গান্ধীজির কনসেন্স কিপার বলা হয় এই চক্রবর্তী রাজা গোপালাচারীকে। খুব ক্লোজ সহযোগী ছিলেন গান্ধীজির উনি। আর তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1888 খ্রিস্টাব্দে উনি আর কি ইংল্যান্ডে পৌঁছন, ব্যারিস্টারি পড়েন ওখানে। ঠিক আছে, ইংল্যান্ড থেকে ল পড়েন। তারপরে আমরা যেটা দেখতে পাই যে উনি ফিরে আসবার পর উনি কিন্তু প্রথম কিন্তু সেরকমভাবে কিন্তু খুব একটা মানে কাজ কিন্তু পাচ্ছিলেন না বা সফল হচ্ছিলেন না। তারপরে আমরা দেখতে পাই 1893 খ্রিস্টাব্দে দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম,
ঠিক আছে, দাদা আবদুল্লাহ অ্যান্ড কম ওনাকে আর কি তোমার হচ্ছে যে নিজেদের লয়ার হিসাবে কিন্তু তোমাকে মানে নিজেদের লয়ার হিসাবে কিন্তু ওনাকে তোমার হচ্ছে অ্যাপয়েন্ট করেন। এবং গান্ধীজি কিন্তু ওনাদের একটা মানে লিগ্যাল প্রবলেম আর কি সলভ করবার জন্য উনি কিন্তু দাদা ভাই মানে দাদা আবদুল্লাহ অ্যান্ড কমের কিন্তু একজন হন, একজন আর কি তোমার হচ্ছে যে লয়ার হিসাবে আর কি নিযুক্ত হন। এবং 1893 খ্রিস্টাব্দেই আমরা দেখতে পাই যে গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকাতে যাচ্ছেন এবং ডারবানে উনি আর কি নামছেন বা পৌঁছচ্ছেন। ঠিক আছে, এখান থেকেই একই বছরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনাটা কিন্তু গান্ধীজির জীবন বা বলতে পারো গান্ধীজির যে পরবর্তী যে পদক্ষেপগুলো যেগুলো হবে সেগুলোর জন্য কিন্তু একটা খুব অগ্রণী ভূমিকা পালন করবে এর পরের যে ঘটনাটা। একই বছর আমরা দেখতে পাচ্ছি যে 1893 খ্রিস্টাব্দের দিকে গান্ধীজির সাথে কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে যায়। কীরকম ইনসিডেন্ট না, এই ইনসিডেন্টটাকে বলা হয় হচ্ছে পিটার মার্টিসবার্গ ইনসিডেন্ট। ঠিক আছে, পিটার মার্টিসবার্গ ইনসিডেন্ট। তো এই সময় আমরা দেখতে পাই যে গান্ধীজিকে তোমার হচ্ছে যে পিটার মার্টিসবার্গ স্টেশনে মানে আর কি তোমার হচ্ছে যে ফেলে দেওয়া হয়। কেন ফেলে দেওয়া হয়? গান্ধীজির অপরাধ কী ছিল না, গান্ধীজি কিন্তু তোমার হচ্ছে যে ট্রেনের ফার্স্ট ক্লাসের টিকিট উনি কেটেছিলেন এবং ফার্স্ট ক্লাসে উনি টিকিট কেটে উনি ওখানেই উঠবেন স্বভাবতই, তো ফার্স্ট ক্লাসে উনি উঠেছিলেন। কিন্তু ফার্স্ট ক্লাসে যে হোয়াইট মানুষ যারা ছিলেন, ঠিক আছে, হোয়াইট পিপল যারা ছিলেন, তারা কিন্তু গান্ধীজির শুধুমাত্র চামড়ার রং কালো বলে বা চামড়া ওনাদের থেকে কালো বলে ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। মানে এতটাই আর কি রেসিস্ট ছিলেন আর কি। ঠিক আছে, তো যার জন্য ওনাকে আর কি তোমার হচ্ছে যে এই তোমার হচ্ছে পিটার মার্টিসবার্গ স্টেশনে কিন্তু ওনাকে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, যদিও ওনার কাছে ফার্স্ট ক্লাস টিকিট ছিল তাও ওনাকে ফার্স্ট ক্লাসে তো উঠতে দেওয়া হয়নি, বরঞ্চ ওনাকে ফেলে দেওয়া হয়। তো এই যে ওনার যে রেশিয়াল ডিসক্রিমিনেশন এটা যে উনি যে ফেস করলেন, এখান থেকেই কিন্তু ওনার ব্যক্তিত্বের মধ্যে একটা আমূল কিন্তু পরিবর্তন আমরা কিন্তু এরপর থেকে লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, কারণ উনি বুঝে গেলেন যে সাউথ আফ্রিকাতে, ঠিক আছে, মানে সাউথ আফ্রিকাতে একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু রেশিয়াল ডিসক্রিমিনেশন শুধুমাত্র ইন্ডিয়ান বলে নয়, সেখানকার যে নেটিভ মানুষ যারা আছেন তাদেরকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগ করতে হয়। তো এটা কিন্তু উনি বুঝলেন এবং তারপর থেকেই আমরা দেখলাম ওনার ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন আসছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে 1894 খ্রিস্টাব্দে উনি কিন্তু ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস কিন্তু ফাউন্ড করছেন। ঠিক আছে, ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস ফাউন্ড করছেন এবং এখান থেকেই ওনার আর কি তোমার হচ্ছে যে কর্মযোগ্য বলতে পারো শুরু হচ্ছে। তো ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস উনি আর কি তোমার হচ্ছে যে স্থাপন করছেন। এবং এর মাঝখানে আরেকটা ঘটনা বলে দিই, দুটো দেখো 1894 থেকে 1899 এর মাঝখানে আরেকটা ইনসিডেন্ট ঘটে, সেটা হচ্ছে 1896 থেকে 97 খ্রিস্টাব্দে এরকম সময়। এখানে আমরা দেখতে পাই যে গান্ধীজি কিন্তু সেই সময় পুরোপুরিভাবে এই হোয়াইট পিপলদের বা এই তোমার যে ওখানকার যে আর কি হোয়াইট জনগণ ছিল তাদের যেই রেশিয়াল যে ডিসক্রিমিনেশন এর বিরুদ্ধে কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে সরব হয়ে গেছেন এই সময় থেকে। মানে 1893 এর পর থেকেই উনি প্রচণ্ড পরিমাণে সরব হয়ে গেছেন এবং যেই সময়কার কথাটা বলছি সেই সময়ের এই সরবতার তীব্রতা আরও অনেক বেশি ছিল 1896 1897 এই সময়। তো এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমার গান্ধীজি আর কি তোমার হচ্ছে যে গ্রিন প্যাম্পলেট আর কি বিলি করবার জন্য, ঠিক আছে, গ্রিন প্যাম্পলেট পাবলিশ এবং সেটাকে বিলি করবার জন্য গান্ধীজিকে কিন্তু ডারবানের অ্যাংরি হোয়াইট পিপলরা কিন্তু মানে ওনাকে কিন্তু প্রহার করেন। ঠিক আছে, 1896 খ্রিস্টাব্দে। এবং যত এরকম ধরনের ঘটনা ওনার সাথে ঘটছে ওনার মধ্যে কিন্তু তত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। উনি কিন্তু ততই কিন্তু তোমার হচ্ছে যে নিজের লক্ষ্যে কিন্তু মানে দৃঢ় হয়ে যাচ্ছেন বা উনি যে মানে সংস্কারের জন্য নেমেছেন সেই সংস্কারের ক্ষেত্রে উনি কিন্তু আরও দৃঢ় পদক্ষেপে কিন্তু এগিয়ে যাচ্ছেন বা ওনার লক্ষ্যের দিকে আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন। এরপরের যে ঘটনাটা যেটা দেখছি 1899 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে বোর ওয়ার যেটা হয়েছিল, এখানে আর কি তোমার হচ্ছে যে ব্রিটিশ বাহিনীও ছিলেন আর কি, ব্রিটিশ সোলজার।
তো ব্রিটিশ সোলজারদের জন্য এখানে কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে একটা ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কপ বা একটা ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স ইউনিট কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে চালু করেছিলেন, যার ফলে আর কি ব্রিটিশ সোলজাররা, উন্ডেড যারা ব্রিটিশ সোলজার ছিল তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু তোমার হচ্ছে যে হেল্প পেয়েছিল। দেখো এনাদের বিরুদ্ধেই উনি কিন্তু ডিসক্রিমিনেশনের বিরুদ্ধেই কিন্তু উনি লড়াই করছিলেন, কিন্তু উনি যে এই অহিংসার যে ওনার যে পথ, এখানে উনি কিন্তু মানে ওনাদের বিরুদ্ধে করলেও ওনারা যখন উন্ডেড বা ওনাদের যখন হেল্পের প্রয়োজন ছিল সেই সময় কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে এই অ্যাম্বুলেন্স ইউনিটের দ্বারা, ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স ইউনিটের দ্বারা ওনাদেরকে কিন্তু মানে উন্ডেড যারা আর কি তোমার ব্রিটিশ সোলজার ছিল তাদেরকে কিন্তু উনি হেল্প করেছিলেন। তো এটা একটু মাথায় রাখবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1903 খ্রিস্টাব্দে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট এবং এটা এখান থেকে আমি একটা বলে দেবো তোমাদের। 1903 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ওপিনিয়ন নামক নিউজ পেপারটা কিন্তু গান্ধীজি সাউথ আফ্রিকাতে কিন্তু স্টার্ট করছেন। গান্ধীজি এই তোমার ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা একটু ভালো করে মাথায় রাখবে এবং এই ইন্ডিয়ান ওপিনিয়নটা একটু মাথায় রেখো। ইন্ডিয়ান ওপিনিয়নটা কিন্তু ইংরাজি এবং গুজরাটি এই দুটো ভাষাতেই কিন্তু ছিল, ঠিক আছে, বা এই দুটো ভাষাতেই কিন্তু পাবলিশ হতো, এটা একটু মাথায় রাখবে। আর ইন্ডিয়ান ওপিনিয়নটা কিন্তু গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে স্টার্ট করলেন 1903 খ্রিস্টাব্দে। মারাত্মক ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু মাথায় রেখো। এর পরের ঘটনাক্রম আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 1904 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু তোমার হচ্ছে যে ফোনিক্স ফার্ম আর কি তোমার হচ্ছে যে ফোনিক্স ফার্ম আর কি তোমার হচ্ছে যে তৈরি করছেন, এস্টাবলিশ করছেন ডারবানের কাছে আর কি। তো সাউথ আফ্রিকার ডারবানে উনি কিন্তু তোমার যে ফোনিক্স ফার্ম আর কি এস্টাবলিশ করছে এবং এটা একটা কমিউনিটি লিভিংয়ের জন্য উনি কিন্তু কমিউনিটির বসবাসের জন্য বা কমিউনিটি লিভিংয়ের জন্য উনি কিন্তু এই ফোনিক্স ফার্মটা কিন্তু তোমার হচ্ছে যে তৈরি করছেন, নাটালে তৈরি করছেন, ডারবানের কাছে নাটালে এটা কিন্তু উনি তৈরি করেছিলেন। এটা একটা কমিউনিটি লিভিং ছিল, এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো 1906 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ব্রহ্মচর্যের শপথ নিচ্ছেন, ঠিক আছে, মানে এরপর থেকে 1906 খ্রিস্টাব্দ থেকে 1948 খ্রিস্টাব্দ অর্থাৎ ওনার মৃত্যু পর্যন্ত আমরা দেখতে পাই উনি কিন্তু এই ব্রহ্মচর্যের যে ওনার যে আর কি এই প্রতিজ্ঞা, এটা কিন্তু উনি কিন্তু পালন করে গেছিলেন। 1906 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি মাত্র 37 বছর বয়সে উনি কিন্তু ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা কিন্তু উনি নিচ্ছেন। এরপরে দেখো 1908 খ্রিস্টাব্দে 1908 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই সত্যাগ্রহ কথাটা আর কি, মানে এই সত্যাগ্রহ কথাটা মানে প্রথম আর কি অ্যাডপ্ট করা হচ্ছে। আসলে এই সত্যাগ্রহ মানে গান্ধীজির যে নন ভায়োলেন্স যে নীতি, ঠিক আছে, গান্ধীজির যে নন ভায়োলেন্স নীতি, এটাকেই আমরা সত্যাগ্রহ বলবো এবং এটাকে সত্যাগ্রহ বলে আর কি ব্যাখ্যা করেছিলেন হচ্ছে তোমার মগনলাল গান্ধী। এই মগনলাল গান্ধী ছিলেন হচ্ছে গান্ধীজির ফার্স্ট কাজিন, ঠিক আছে, গান্ধীজির ফার্স্ট কাজিন ছিলেন এই মগনলাল গান্ধী। তো এই মগনলাল গান্ধীর কিন্তু প্রথম হচ্ছে যে গান্ধীজির যেই নন ভায়োলেন্সের যে পলিসি, এটাকে উনি সত্যাগ্রহ অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ এইটা বলে কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন। তো এখান থেকেই আমরা বলতে পারি যে সত্যাগ্রহ যে কথাটা সেটা বা সত্যাগ্রহ যে ট্রামটা সেটা কিন্তু অ্যাডপ্ট করা হয়, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1909 খ্রিস্টাব্দে, আর এর মাঝখানে আরেকটা ঘটনা তোমাদেরকে বলে রাখি যে 1908 খ্রিস্টাব্দে এই সময়তেই গান্ধীজি কিন্তু জীবনে প্রথমবারের জন্য অ্যারেস্ট হন, ঠিক আছে, গান্ধীজি নিজের জীবনে প্রথমবারের জন্য অ্যারেস্ট হয়েছিলেন 1908 খ্রিস্টাব্দে, এটা একটু ভালো করে কিন্তু মাথায় রাখবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু তোমার হিন্দ স্বরাজ এবং মানে হিন্দ স্বরাজ এইটা আর কি লিখেছিলেন তোমার উনি যখন আর কি তোমার হচ্ছে যে মানে শিপে আসছিলেন আর কি, ফিরছিলেন শিপে করে। তো সেই সময় শিপটার নামটাও একটু দেখে নাও, তোমার হচ্ছে যে কিলডোনাল ক্যাসেল, ঠিক আছে, কিলডোনাল ক্যাসেল। এখানে কিন্তু উনি তোমার হচ্ছে যে হিন্দ স্বরাজ এইটা কিন্তু উনি লিখেছিলেন, এটা একটু মাথায় রাখবে, বইটা উনি কিন্তু লিখেছিলেন ইংল্যান্ড থেকে ফেরবার পথে, এটা একটু মাথায় রাখবে। কিলডোনাল ক্যাসেল, এটা একটু মাথায় রাখবে ইংল্যান্ড থেকে ফেরবার সময়। আচ্ছা,
আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1910 খ্রিস্টাব্দে 1910 খ্রিস্টাব্দে উনি কিন্তু তোমার হচ্ছে যে টোলস্টয় ফ্রম, ঠিক আছে, টোলস্টয় ফ্রম আর কি তোমার হচ্ছে যে করছেন জোহানেসবার্গে আর কি, টোলস্টয় ফ্রম আর কি তোমার তৈরি করছেন জোহানেসবার্গে, সাউথ আফ্রিকার জোহানেসবার্গে আর কি করছেন। তো এইটা আর কি মেন আর কি তোমার তৈরি করা হয়েছিল, যেটা যে সেই সময় তো নাটাল সত্যাগ্রহ চলছে, নাটাল সত্যাগ্রহ 1906 খ্রিস্টাব্দ থেকেই শুরু হয়ে গেছিলো, 1906-07 খ্রিস্টাব্দ থেকেই প্রায় শুরু হয়ে গেছিলো। তো এই নাটাল সত্যাগ্রহের যারা সত্যাগ্রহী যারা ছিলেন তাদের আর কি অ্যাকোমোডেশনের জন্য বা তাদের আর কি তোমার ফিডের জন্য বা তাদের খাওয়া দাওয়া বা তাদের বাসস্থান বা তাদের থাকার জন্য এই টোলস্টয় ফার্ম কিন্তু জোহানেসবার্গে কিন্তু উনি কিন্তু গড়ে তোলেন। এটা একটু মাথায় রাখবে 1910 খ্রিস্টাব্দের দিকে, ঠিক আছে। তারপরে দেখো এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট যে 1912 খ্রিস্টাব্দে তোমার এই গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু তোমার হচ্ছে যে সাউথ আফ্রিকাতে যান। এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির কিন্তু তোমার হচ্ছে যে পলিটিক্যাল গুরু, ঠিক আছে। গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিলেন হচ্ছে এই গোপাল কৃষ্ণ গোখলে। তো এই গোপাল কৃষ্ণ গোখলে যখন আর কি তোমার হচ্ছে যে ওনার সাউথ আফ্রিকা সফরে উনি আর কি ছিলেন, তো সেই সময় ওনার সাথে গান্ধীজির মানে গান্ধীজির ওনার সাথে আর কি সাক্ষাৎ হয় এবং গান্ধীজি ওনাকে কিন্তু ভারতবর্ষে এসে তৎকালীন ভারতবর্ষের যে পরিস্থিতি, তো সেই ভারতবর্ষের পরিস্থিতির ওপর নির্ভর করে ওনাকে কিন্তু ভারতবর্ষতে এসে তার সত্যাগ্রহ বা তার আন্দোলন মুভমেন্ট আর কি বা ভারতবর্ষতে ফিরে আসবার কথা বা রিকোয়েস্ট কিন্তু উনি কিন্তু করেছিলেন গান্ধীজিকে। তো এই জায়গাটা একটু মাথায় রাখবে এবং এর ফলস্বরূপই আমরা দেখব যে তার ঠিক 3 বছর পরে গান্ধীজি কিন্তু ফিরে আসছেন, ঠিক আছে। তো 1912 খ্রিস্টাব্দে যখন তোমার গোপাল কৃষ্ণ গোখলে আর কি গেছিলেন এবং গান্ধীজির পলিটিক্যাল গুরু বলে ওনাকে মনে করা হয়, তো ওনারই রিকোয়েস্টে উনি কিন্তু 1915 খ্রিস্টাব্দের দিকে উনি কিন্তু ভারতবর্ষতে ফিরে আসবেন। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি কিন্তু তোমার কাইজারে হিন্দ মেডেল আর কি প্রাপ্ত হচ্ছেন এই বোর ওয়ারে আর কি ওনার যে সার্ভিস ছিল, ঠিক আছে। বোর ওয়ারে উনি যে এনাদেরকে যে হেল্প করেছিলেন, ব্রিটিশ সোলজারদের যে হেল্প করেছিলেন, তার জন্য উনি কিন্তু এই কাইজারে হিন্দ মেডেল কিন্তু পাচ্ছেন। যদিও কাইজারে হিন্দ এই মেডেলটা উনি ত্যাগ করবেন যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হবে, এটা আমরা পরের দিনকে পড়ব। তো কাইজারে হিন্দ উপাধি মানে কাইজারে হিন্দ মেডেল কিন্তু উনি কিন্তু লাভ করছেন, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে সাউথ আফ্রিকা থেকে মানে দীর্ঘ 21-22 বছর পর, ঠিক আছে, দীর্ঘ 21 থেকে 22 বছর পর উনি কিন্তু আবার ইন্ডিয়াতে ফিরে আসছেন এবং এখন থেকে ইন্ডিয়ার কিন্তু একটা মানে ইন্ডিয়ার যে ন্যাশনালিস্ট মুভমেন্ট যেটা চলছিল, সেই ন্যাশনালিস্ট মুভমেন্টের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন কিন্তু এবার থেকে আসবে, ঠিক আছে। তো গান্ধীজি এবারে ভারতবর্ষতে আসছেন এবং সক্রিয়ভাবে উনি ভারতবর্ষের ন্যাশনালিস্ট মুভমেন্টের সাথে কিন্তু যুক্ত হবেন এবং সেই জায়গাটা আমরা পরের দিনের ক্লাসে দেখব। আশা করি আজকে যতটা আমরা আলোচনা করলাম, অর্থাৎ 1893 খ্রিস্টাব্দ থেকে 1893 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ, এই মানে 1893 নয়, 1800 তোমার 69 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে টাইম পিরিয়ডে এখানে যে ইম্পর্টেন্ট সালগুলো নিয়ে আমরা আলোচনা করলাম বা ইয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম গান্ধীজির জীবনে, সেগুলো কিন্তু সকলে একটু ভালো করে মাথায় রেখো এবং প্রথমে তোমাদের যে বইগুলোর কথা আমি বললাম সেই বইগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু লিখে নিও, তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো পরের দিনকে আমরা এর পর থেকে কন্টিনিউ করব, এরপরে যে গান্ধীজির জীবনে যে ঘটনাগুলো ঘটে বা কোন কোন ইয়ারে কী কী ঘটনা ঘটে সেগুলো আমরা জানবো বা যে আমাদের যে ক্রোনোলজিটা আছে সেটা আমরা কন্টিনিউ করব এবং আরও কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, আজকের ক্লাসটা আমরা এত দূর অবধিই রাখবো, তবে শেষ করবার আগে তোমাদেরকে আমি আরেকবার বলে নিতে চাই যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা একটু আগে আলোচনা আমরা বললাম, অর্থাৎ 881300
5030 881300 5030 এই নাম্বারটায় কিন্তু তোমরা তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাদের ব্যাচের সম্পর্কে বা অন্যান্য যে কোনো বিষয় যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই 881300 5030 এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আর এছাড়াও তোমাদের এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে একটু শেয়ার করতে হবে, নিজেদের বন্ধু বান্ধব সকলের সাথে কিন্তু একটু শেয়ার করে নিতে হবে, ঠিক আছে? আর তোমাদের মাধ্যমেই কিন্তু দেখো এই ভিডিওগুলো মানে সকলের কাছে আর কি পৌঁছবে, তো তোমাদেরই এই দায়িত্বটা নিতে হবে, নিজেদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে নিতে হবে এবং তাদেরকেও বলতে হবে যে একটু শেয়ার করে নিতে। অবশ্যই আমাদের ইউটিউব গ্রুপ, এই আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ এগুলোতে অবশ্যই জয়েন হয়ে যেও। আর আজকের ক্লাসটা আমরা এত দূর অবধি রাখছি, পরের দিনকে গান্ধীজির ওপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসছি এবং ইন্ডিয়াতে গান্ধীজির যে কার্যক্রম বা যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা আমাদের এত দূর অবধিই থাকবে। সকলে খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের রাজদীপ স্যার, সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।